নমস্কার, আমি অন্বেষা। আজকে আমরা ক্লাস 11-এর যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ট্যাক্সোনমি। তো প্রথমে ট্যাক্সোনমি নিয়ে পড়তে গেলে বেসিক কিছু জিনিস জানতে হবে। যেমন ট্যাক্সোনমি কথাটা এসছে একটা ওয়ার্ড থেকে, যেখানে একটা গ্রিক শব্দ, যেখানে ট্যাক্সোনমিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ট্যাক্সিস আর একটা হচ্ছে নমস। তো ট্যাক্সিস কথাটার মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট বা বিন্যাস, আর নমি কথাটা এসছে নমস কথা থেকে, যার মানে হচ্ছে বিধি বা লজ, অর্থাৎ বিন্যাস বিধি। এটা হচ্ছে ট্যাক্সোনমির ডেফিনেশন ওয়াইজ যদি আমরা বলতে চাই যে ট্যাক্সোনমিটা কি, তাহলে যে পদ্ধতিতে কোনো একটা জীবের শ্রেণীবিন্যাস একটা নির্দিষ্ট নিয়ম মেনে বিন্যাস করা হয় তাকেই বলা হয় ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি ওয়ার্ডটা প্রথম ইউজ করেছিলেন অগাস্তিন পি দ্য কান্ডোলে, কিন্তু ট্যাক্সোনমি নিয়ে প্রচুর কাজ করেছিলেন ক্যারোলাস লিনিয়াস, সেই কারণে তাকে বলা হয় ট্যাক্সোনমির জনক। তাহলে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে ট্যাক্সোনমি কথাটা প্রথম কে বলেন, তখন বলতে হবে অগাস্তিন পি দ্য কান্ডোলে, কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে এর জনককে, বলতে হবে ক্যারোলাস লিনিয়াস। তো এই যে ট্যাক্সোনমিকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি, অনেকগুলো শ্রেণীবিন্যাস করতে পারি। যেই বিন্যাস বিধিটা আমি কিসের উপর ডিপেন্ড করে করব তাই অনুযায়ী আমরা অনেকগুলো ভাগে ভাগ করেছি। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে মরফো ট্যাক্সোনমি। এর বাংলা টার্মও মরফো ট্যাক্সোনমি। মরফো কথার মানে হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় মরফোলজি। তো মরফো ট্যাক্সোনমি মানে যখন জীবের বহিস্থ বা বাহ্যিক অঙ্গ সংস্থান এর উপর ডিপেন্ড করে, মানে একদম মরফোলজিক্যাল ফিচার্সের উপর ডিপেন্ড করে যখন ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস করা হয়, তখন তাকে বলা হয় মরফো ট্যাক্সোনমি। তারপরটা আছে ক্যারিও ট্যাক্সোনমি। ক্যারিও কথার মানে হচ্ছে নিউক্লিয়াস। তো যখন ট্যাক্সোনমিক শ্রেণীবিন্যাস বা বিন্যাস বিধি করা হয় যে নিউক্লিয়াস, ক্রোমোজোম, ডিএনএ ইত্যাদির উপস্থিতির উপর ভিত্তি করে, তখন তাকে বলা হয় ক্যারিও ট্যাক্সোনমি। নেক্সট কেমো ট্যাক্সোনমি। কেমো মানে হচ্ছে রাসায়নিক উপাদান। তাহলে কোনো জীব, সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, বা অন্য ব্যাকটেরিয়া, ভাইরাসও হতে পারে, তার শ্রেণীবিন্যাস যদি বা বিন্যাস বিধি যদি করা হয় রাসায়নিক উপাদানের উপর ভিত্তি করে, তাহলে তাকে বলবো কেমো ট্যাক্সোনমি। নেক্সট সাইটো ট্যাক্সোনমি। সাইটো কথার মানে হচ্ছে কোষ। তাহলে কোনো জীবের শ্রেণীবিন্যাস বা বিন্যাস বিধি যদি করা হয় কোষীয় উপাদান এবং তার সঙ্গে ক্রোমোজোমের সংখ্যা, কোষ বিভাজন সংক্রান্ত তথ্যের উপর নির্ভর করে যদি শ্রেণীবিন্যাস করা হয় বা বিন্যাস বিধি করা হয়, তখন তাকে বলা হবে সাইটো ট্যাক্সোনমি। নিউমেরিক্যাল ট্যাক্সোনমি মানে হচ্ছে নিউমেরিক্স কথা মানে হচ্ছে যন্ত্রের সাহায্যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যদি আমরা কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে কোনো শ্রেণীবিন্যাস করি, তাহলে সেটাকে বলবো নিউমেরিক ট্যাক্সোনমি। আর লাস্টেরটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি, অর্থাৎ যদি আমি বংশগত পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে, অর্থাৎ মানে আমি ট্যাক্সোনমির শ্রেণীবিন্যাস করছি, আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি, এখানে বংশগত বা ক্রোমোজোম তত্ত্ব, জিন তত্ত্ব, এটার উপর বেস করে যদি বংশগতি বিভিন্ন পরীক্ষা, ধরা যাক এই যে মেন্ডেল মটর গাছের পরীক্ষা করেছিলেন কয়েক জেনারেশন ধরে, এরকমের উপর ভিত্তি করে যদি আমি তার শ্রেণীবিন্যাস করি, তাহলে তাকে বলবো এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি। আগের শ্রেণীবিন্যাস ছাড়াও ট্যাক্সোনমিকে আরও কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন আলফা ট্যাক্সোনমি, বিটা ট্যাক্সোনমি, গামা ট্যাক্সোনমি, ওমেগা ট্যাক্সোনমি। তো আলফা ট্যাক্সোনমি কাকে বলে? যখন জীবের বাহ্যিক অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে, যেটা আমরা বললাম মরফোলজি, মানে বাইরের দিক থেকে দেখা যাচ্ছে একটা জীবের 4টে পা আছে, গরুর 4টে পা আছে, ছাগলেরও 4টে পা আছে, তো চলো এদেরকে এক শ্রেণীবিন্যাসের মধ্যে ফেলে দিই, সেইটা হচ্ছে আলফা ট্যাক্সোনমি। বিটা হচ্ছে জীবের বৈশিষ্ট্যের নিরিখে যদি উচ্চ ও নিম্ন ট্যাক্সায় ধাপে ধাপে স্থাপন করে যে প্রাকৃতিক যে শ্রেণীবিন্যাস যে রীতিটা, তাকে যদি মেনে চলা হয়, তখন তাকে বলবো আমরা বিটা ট্যাক্সোনমি। আর গামা ট্যাক্সোনমি কোনটাকে বলবো? গামা ট্যাক্সোনমি হচ্ছে যখন জীবের বিভিন্ন জৈবিক বৈশিষ্ট্য বিবর্তনের ধারায় পর্যবেক্ষণ করা হয়, মানে আলফাটা ছিল শুধু বাহ্যিক বৈশিষ্ট্য, এখানে শুধু বাহ্যিক না, তার সাথে কোষতত্ত্ব, শারীরবিদ্যা, অঙ্গ সংস্থানিক বিদ্যা, রেণুবিদ্যা সমস্তকে মাথায় রাখা হচ্ছে। আর গামাটার ক্ষেত্রে বিবর্তনের ধারাটাকেও মাথায় রাখা হচ্ছে, যে এর পূর্বপুরুষ কারা ছিল, তার উপর বেস করে যখন আমি একটা শ্রেণীবিন্যাস করছি, তখন তাকে বলা হয় গামা ট্যাক্সোনমি। আর একটা হচ্ছে ওমেগা, যেটা জীববিদ্যার সকল শাখায় জ্ঞানের ভিত্তিতে যখন নিউ সিস্টেমেটিক্সের সাহায্যে জীবের মধ্যে যথার্থ সম্পর্ক স্থাপন করা হয়, মানে এমন নয় যে শুধুমাত্র আমি শ্রেণীবিন্যাস করে দিলাম, তারপর একটা কম্পেয়ার করতে হবে যে
যেমন আমি বলছি চিংড়ি মাছও একটা আর্থ্রোপোড মানে সন্ধিপতি পর্বের অন্তর্গত, আবার মশাও একটা সন্ধিপতি পর্বের অন্তর্গত, কিন্তু মশা উঠতে পারে, চিংড়ি উঠতে পারে না। তাই এই যে এটা কি করে বের করলাম, এটা হচ্ছে কম্পেয়ার করে তাদের মধ্যে তুলনামূলক আলোচনা করে এটাকে বের করা হলো। তার ভিত্তিতে যখন শ্রেণীবিন্যাস করব তখন সেটাকে বলবো আমরা ওমেগা শ্রেণীবিন্যাস। এবার ট্যাক্সোনমির আমরা একটু ধাপে চলে আসি, এটাকে কম্পোনেন্টসও বলে। ট্যাক্সোনমি মেনলি 4টে ধাপে করা হয়, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন। প্রথমে যে কোনো জীব, সেটা উদ্ভিদ হোক প্রাণী হোক, তাকে শনাক্ত করতে হবে, তাহলে প্রথমে দরকার তার কিছু শনাক্তকরণ বৈশিষ্ট্য, তাকে বলবো আইডেন্টিফিকেশন। দেন নেমিং, অর্থাৎ আমরা যে বস্তুটাকে দেখলাম তার একটা নামকরণ করতে হবে। সেই নামকরণকে আমরা আবার 3টে ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ হতে পারে? একটা হচ্ছে দ্বিপদ নামকরণ, যেটাকে আমরা বলি বাইনোমিয়াল নমেনক্লেচার, অর্থাৎ যেখানে আমরা দুটো অংশ নেব, গণ এবং প্রজাতি, যেমন হোমো অ্যান্ড সেপিয়েন্স, এটাকে বলে বাইনোমিয়াল নমেনক্লেচার। আর একটা হয় ট্রাইনোমিয়াল নমেনক্লেচার। ট্রাইনোমিয়াল মানে ট্রাই মানে 3, যদি 3টে অংশ থাকে, যেমন হোমো সেপিয়েন্স। ঠিক আছে, এইখানে আমরা 3টে নাম দেখলাম, গণ, প্রজাতি, উপপ্রজাতি, এটাকে বলে ট্রাইনোমিয়াল নমেনক্লেচার। আর একটা হয়, সেটাকে বলা হয় বহুপদ নামকরণ, বা এটা আর একটা নাম হচ্ছে পলিনোমিয়াল। মানে যদি একটা জীবের নামকরণ করছি, সেখানে আমার গণ, প্রজাতি, উপপ্রজাতি, তারপরেও যদি বেশ কিছু নাম থেকে যায়, তখন তাকে আমরা বলবো সেটাকে বলবো, মানে মোট কথা 3-এর বেশি হলে তাকে বলবো পলিনোমিয়াল। আমি একটা এক্সাম্পল দিই, যেমন খুবই রেয়ার এটা, সাধারণত একটা বেনথাম একবার করেছিলেন এইরকম একটা নাম, তার নাম হচ্ছে ক্যারিওফাইলাম সাক্সাটিলিস ফলিস গ্র্যামিনিয়াস আমবেলাটিস করিমবিস। এই যে এতগুলো নাম একটাই জীবের নামকরণ করেছিলেন উনি, তো এটা একটা উদ্ভিদের নাম করেছিলেন। এটা তো সম্ভব নয়, তো এটা খুব একটা ইউজড হয় না, বাইনোমিয়াল আর ট্রাইনোমিয়াল পর্যন্ত ইউজ হয়। আর তারপর হচ্ছে ক্লাসিফিকেশন, মানে শনাক্ত করলাম, চিনলাম, নাম জানলাম, এবার তাকে আমি কি করব, ক্লাসিফিকেশন করব, তাকে আমি কতগুলো ভাগে ভাগ করব, কোন গ্রুপের মধ্যে ফেলবো সেটা আমি দেখব, তো সেইটাকে বলা হয় ক্লাসিফিকেশন। আর যাকে আমি ক্লাসিফাই করলাম, অর্থাৎ আমি এই সমস্ত বৈশিষ্ট্য দেখলাম, প্রথমে আমি একটা ব্রাউন কালারের পোকা দেখলাম, তারপর ব্রাউন কালারের পোকাটাকে কি করলাম, আমি চিনলাম, তারপরে তার একটা নাম জানলাম যে ওর নাম আরশোলা, তারপর ওর কিছু বৈশিষ্ট্য দেখলাম, যেমন ওর সন্ধি লুপাঙ্গ দেখা যায়, ওর একটা অ্যান্টেনা দেখা যায়, ওর কম্পাউন্ড আই বা পুঞ্জাক্ষী থাকে, ওটা উঠতে পারে, তাই জন্য ওটাকে আর্থ্রোপোডার মধ্যে ফেলেছি। তাহলে আর্থ্রোপোডার মধ্যে যে ফেললাম, এটা মানে কি করলাম, আমি শ্রেণীবিন্যাস করলাম, দিস ইজ কল্ড ক্লাসিফিকেশন, আমি এটা করেছি। আর ডকুমেন্টেশন মানে কোথাও একটা নথিকরণ আছে, আমি লিখে রাখলাম, যেমন হিন্দিতে এই আরশোলা হচ্ছে চিপাক্কেলি, তারপরে ধরা যাক আমাদের বাংলায় আমরা বলছি আরশোলা, ইংলিশে বলা হয় ককরোচ। তাহলে সারা পৃথিবীতে যদি আমি অন্য কোনো দেশে গিয়ে এটা বলি, তাহলে সবাই বুঝতে পারবে না। তাহলে এই বিন্যাস বিধি বা সায়েন্টিফিক নমেনক্লেচার একটা এমন পদ্ধতি যার মাধ্যমে আমরা ইজিলি একটা নাম করতে পারবো, এবং সেটা ইউনিভার্সাল, সারা পৃথিবীতে তুমি যেখানেই যাবে সেখানেই ওই নামটা শুনতে পাবে। যেমন পেরিপ্ল্যানেটে আমেরিকানা, এটা হচ্ছে আরশোলার বিজ্ঞানসম্মত নাম, এটা সারা পৃথিবীতে প্রচলিত। তাহলে সেখানে যদি আমি এখন আমেরিকায় গিয়ে বলি আরশোলা, অফকোর্স ওরা বুঝবে না, কিন্তু যদি আমি সেখানে গিয়ে বলি পেরিপ্ল্যানেটে আমেরিকানা, তাহলে এটা ইজিলি বোধগম্য হবে। তো ট্যাক্সোনমি সেটাই করতে সাহায্য করে। আমরা যে টপিকটা নিয়ে জানবো সেটা হচ্ছে সিস্টেমেটিক্স। তো সিস্টেমেটিক্স এই শব্দটি একটা গ্রিক শব্দ, সিস্টেমা থেকে এসেছে। সিস্টেমা এই কথাটার মানে হচ্ছে টুগেদার বা একত্রিত হওয়া বা একত্রিত থেকে। তো এই শব্দটা নিয়ে অনেক কি বলবো মতান্তর রয়েছে। অনেকে বলে যে ক্যারোলাস 1751-তে প্রথম এটা সম্পর্কে মানে এই শব্দটা উদ্ভব করেছিলেন, কিন্তু আবার অনেক জায়গায় দেওয়া আছে যে এই সম্পর্কে সঠিক ধারণা দিয়েছিলেন সিম্পসন। জেনারেলি সিম্পসনকে ধরা হয়, কারণ ইনি প্রথম একটা সঠিক সংজ্ঞা দিয়েছিলেন। তো উনি কি বলেছিলেন, উনি বলেছেন যে সিস্টেমেটিক্স হচ্ছে জীব বিজ্ঞানের সেই শাখা যেখানে জীবের শনাক্তকরণ মানে আইডেন্টিফিকেশন, নেমিং অর্থাৎ নামকরণ, ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিন্যাস, এবং তারপরে
আটটা জিনিস এক্সট্রা করা হয়, সেটা হচ্ছে কম্প্যারিজন, মানে শ্রেণীবিন্যাসের মাধ্যমে সকল স্তরে জীবের সঙ্গে তার যে পারস্পরিক সম্পর্ক, কম্প্যারিজন, সেইটা করা হয় সিস্টেমেটিক্সে, যেটা কিনা ট্যাক্সোনমির মধ্যে ছিল না। তাহলে ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক্সের একটা বেসিক ডিফারেন্স হিসেবে আমরা বলতে পারি অবশ্যই যে সিস্টেমেটিক্স অনেক বড় একটা ভাস্ট এরিয়া, তার তুলনায় কিন্তু ট্যাক্সোনমি তারই একটা ছোট পার্ট বলতে পারি। এবং সিস্টেমেটিক্সের কিছু ভূমিকা রয়েছে, যেমন বিজ্ঞানসম্মতভাবে জীবের শনাক্তকরণ করতে, জীবের নামকরণ করতে, উপযুক্তভাবে তাকে শ্রেণীবিন্যাসকরণ এবং তার সঠিক যে কম্পেয়ার করা, সেটা এখান থেকে ধারণা পাওয়া যায়। নেক্সট, জীবের অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী নিজের জীবগোষ্ঠীর মধ্যে বা অন্য কোনো জীবগোষ্ঠীর সঙ্গে তার যে সম্পর্ক, রিলেশন, সেটা বের করা যায়। বিবর্তনের ধারাকে নির্ণয় করা যায়, অর্থাৎ তার যে ইভলিউশনারি সিগনিফিকেন্স, সেটা এটা খুঁজে দিতে সাহায্য করে। উদ্ভিদ এবং প্রাণী জগতের বৈশিষ্ট্য সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করতে সাহায্য করে, অর্থাৎ কিভাবে বিবর্তনের ধারাটা এসেছিল, কিভাবে ভ্যারাইটি এসেছিল, ভ্যারাইটি অ্যান্ড ভ্যারাইবিলিটি এসেছিল, সেটার একটা ধারণা দিতে সাহায্য করে কিন্তু সিস্টেমেটিক্স। তো সিস্টেমেটিক্স আর ট্যাক্সোনমির যদি গুরুত্ব জিজ্ঞাসা করা হয়, তাহলে আমরা এই পয়েন্টগুলো দিতে পারি যে জীবজগতের পরিধি, বৈচিত্র্য জানতে সাহায্য করে, জীবের জীবজগতের সঠিক অবস্থান কোথায় সেটা জানতে সাহায্য করে, নামকরণে সাহায্য করে, আর কি করে, এদের মধ্যে অর্থাৎ জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণে সাহায্য করে, ভৌগোলিক পরিবেশ সম্পর্কে ধারণা পেতে সাহায্য করে, নতুন জীব কিভাবে আবিষ্কার হচ্ছে তা জানতে সাহায্য করে, পেস্ট বা প্যাথোজেন অর্থাৎ বিভিন্ন রোগের জীবাণু সেটা চিহ্নিত করতে সাহায্য করে। এইগুলো হচ্ছে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্সের গুরুত্ব। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হায়ারার্কি, ট্যাক্সোনমিক হায়ারার্কি। প্রথমে পড়বো ক্যারোলাস লিনিয়াস যে হায়ারার্কিটা দিয়েছিল। এইটা অ্যাকচুয়ালি পাঠ্য বইগুলোতে দেওয়া হয় না, কারণ অ্যাকচুয়ালি ক্যারোলাস লিনিয়াস প্রথমে যেটা দিয়েছিল সেটা পরবর্তীকালে প্রমাণিত হয় যে সেটা ভুল, এবং তার এক্সটেন্ডেড ফর্মটাই আমাদের বইতে পড়তে হয়। কিন্তু অরিজিনাল স্টোরিটা আমি ভিডিওতে বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কী ছিল। ক্যারোলাস লিনিয়াস প্রথম প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করেছিলেন। সেক্ষেত্রে তিনি কতগুলো ক্যাটাগরির আশ্রয় নিয়েছিলেন, এই প্রত্যেকটাকে বলা হয় ক্যাটাগরি। তো তিনি এরকম হায়ারার্কি করেছিলেন। হায়ারার্কি মানে কিছুই না, এরকম স্টেয়ার শেপেড, অর্থাৎ সিঁড়ির মতো এরকম ধাপ নামিয়ে দেয়, তো এইটাকেই বলা হয় হায়ারার্কি। প্রথম ধারণা দিয়েছিলেন ক্যারোলাস লিনিয়াস, তাই এটাকে বলা হয় লিনিয়ান হায়ারার্কি। তো উনি তার সিস্টেমা ন্যাচুরালি নামক যে গ্রন্থ ছিল তাতে 5টা ক্যাটাগরির কথা উনি উল্লেখ করেছিলেন। এটা প্রথম অবস্থায়, আমি আবারও বলছি, এই জন্য এগুলো সম্পর্কে বইয়ে ইন ডিটেলস দেওয়া থাকে না, কারণ এটা একদম প্রথম দিকে তৈরি করা। তো ওখানে 5টা কি কি ছিল? ক্লাস, অর্ডার, জেনাস, স্পিসিস, ভ্যারাইটি, অর্থাৎ শ্রেণী, বর্গ, গণ, প্রজাতি, ভ্যারাইটিকে বাংলায় বলা হয় প্রকার। এই 5টা উনি প্রথম কনসেপ্ট দিয়েছিলেন। পরবর্তী সময়ে ভ্যারাইটিটা বাতিল হয়ে যায়, এই ভ্যারাইটিটা থাকে না, ভ্যারাইটিটা বাতিল হয়ে যায়, এবং সেই জায়গায় অন্য 3টে ক্যাটাগরি এসে অ্যাড হয়। 3টে ক্যাটাগরি কি কি? এই জায়গায় আসবে প্রথমে কিংডম, অ্যান্ড তারপরে আসবে ফাইলাম, কিংডম, ফাইলাম, আর উদ্ভিদের ক্ষেত্রে সেই জায়গাটা ডিভিশন হয়ে যাবে। আর একটা নেক্সট আসবে এই ক্লাস আর অর্ডারের পরে, এই জেনাসের আগে, সেটা হচ্ছে ফ্যামিলি। এবং এইটাই পরবর্তীকালে সংশোধিত হয়ে এই 7টা ধাপ তৈরি হয়। তাহলে আলটিমেট আমি দেখাচ্ছি ধাপগুলো কিরকম ছিল। তাহলে প্রথমে ট্যাক্সোনমিক হায়ারার্কিতে লিনিয়ান যেটা দিয়েছিল তাতে 5টা ধাপ ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা গ্র্যান্ট হয় না। পরবর্তীকালে কি গ্র্যান্ট হয়? কিংডম, কিংডম বাংলা হচ্ছে রাজ্য। দেন ফাইলাম, ফাইলামকে বলা হয় পর্ব, সেটা হচ্ছে যদি প্রাণীদের শ্রেণীবিন্যাস করি তাহলে, কিন্তু যদি উদ্ভিদ লিখি তাহলে সেটাকে লিখবো ডিভিশন, বা এটাকে বলবো বিভাগ। তারপর লিখবো ক্লাস, শ্রেণী, তারপর লিখবো অর্ডার, বর্গ, তারপর লিখবো ফ্যামিলি, গোত্র, তারপর লিখবো গণ, গণটাকে লিখবো ইংলিশে জেনাস, গণ, আর একদম ফাইনাল হচ্ছে স্পিসিস, প্রজাতি। এই 7টা ধাপ পরবর্তীকালে চিহ্নিত হয়। 1 2 3 4 5 6 7, এই 7টা ধাপ পরবর্তীকালে চিহ্নিত হয়। তো প্রথমে 5টা আসলেও পরবর্তীকালে এই 7টা ধাপের কথা বলা হয়। তো এইটা হচ্ছে
ক্যারোলাস লিনিয়াস, যেটা আলটিমেটলি স্তরটা দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে আধুনিককালে সিমসন যে ক্যাটাগরিগুলো দিয়েছেন তাতে বর্তমানে 21টা ধাপের কথা উল্লেখ আছে, কিন্তু আমরা মোটামুটি লেখার সুবিধার্থে নিজেদের ক্ষেত্রে 18টা ক্যাটাগরি লিখি। এগুলোকে কীরকমভাবে ভাগ করা হয়, যদি কোনো ক্যাটাগরির নিচে লেখা হয়, যেমন এখানে দেওয়া আছে ফাইলাম, কিংডমের কোনো ভাগ হয় না, ফাইলামের ভাগ হয়। ফাইলাম দেওয়া আছে, ফাইলামের পর যেটা থাকে তাকে বলা হয় সাব ফাইলাম। এইভাবেই নতুন করে বানানো হয়, যেমন সাব ফাইলাম, এটা হচ্ছে সাব ফাইলাম হবে। তারপরে যেমন দেখানো হচ্ছে ক্লাস, ক্লাস মাঝখানে আছে, তার উপরে একটা থাকবে, নিচে একটা থাকবে। তার উপরে হিসেবে আমরা কি দিতে পারি, সুপার ক্লাস। ক্লাস এর উপরের দিকে যেটা থাকবে তার নাম দেবো সুপার ক্লাস, ক্লাস তারপরে দেবো সাব ক্লাস। তারপর দেখা যাচ্ছে ধরা যাক অর্ডার আছে, তাহলে অর্ডারের আগে কি দেব, সুপার অর্ডার, অর্ডার তারপর সাব। নেক্সট অংশটা আমরা ডিসকাস করব আমাদের পরের ভিডিওতে, মানে ট্যাক্সোনমি পার্ট 2।